আসসালামু আলাইকুম। শুরু করছি দ্য সাইলেন্ট ম্যানার, পর্ব ২৪ আর ২৫। লিখেছেন ডায়না ইমরোজ লাকি। ফজরের বাতাসটা স্নিগ্ধ শোভন হয়। ফজরের সময়ের বাতাসে মুনাফিকদের নিঃশ্বাস এর দুর্গন্ধ থাকে না। ঘুম থেকে উঠে ভোরবেলা হাঁটাহাঁটি করা শরীর এবং মনের জন্য উত্তম। মুসল্লিরা দলে দলে মসজিদ থেকে নামাজ পড়ে যাচ্ছে। পরনে জুব্বা, সাদা রঙের, হাতে তাসবিহ, মাথায় পাগড়ি, বিটবিট করে হালকা শব্দে জিকির করতে করতে যাচ্ছে। তাদের শরীর থেকে আতরের গন্ধ আসছে। আতর ব্যবহার করা সুন্নত, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। ভোরের বাতাসটা যেন আতরের গন্ধে মিশে গেছে। সুফিয়ান এর নাকে আতরের গন্ধ ভেসে আসে। সে আতর ব্যবহার করেনি, কিন্তু আতরের গন্ধ নাকে আসতে আসতেই তার মনটা কিছুটা হলেও স্বচ্ছ হল। সে উদ্ভ্রান্ত পথিকের মতো ক্ষেতের আইলে হাঁটছে। গতকাল রাতেও সে আজেবাজে স্বপ্ন দেখেছে, তবে পরিষ্কার করে মনে নেই। গতকাল মেলা থেকে ফারদিনা চলে যাওয়ার পর আর তার সাথে দেখা হয়নি। রশিদ তালুকদার তার দুই ছেলে রায়ান ও আরিফকে নিয়ে শহরে গেছে আজ সকালে। প্রতি রাজস্ব তোলার পর সে শহরে যান। কি কাজে যান সুফিয়ান জানে না। ফারদিনা সুযোগ কাজে লাগিয়ে দেখা করতে আসবে বলেছে। এখনও আসছে না। আজকাল তার জন্য সুফিয়ান উদাসীন হয়ে থাকে। আত্মার সম্পর্ক এমনি হয়। আত্মার সাথে কেউ মিলে গেলে তাকে ভাবতে না চাইলেও তার ভাবনা চলে আসে। তাই হয়তো ব্রিটিশ লেখক জর্জ এলিয়ট তার গ্রন্থে বলেছেন, দুই মানুষের আত্মার চেয়ে বড় কি হতে পারে যদি তারা জীবনের জন্য একত্রিত হয়, সব কাজের মধ্যে একে অপরকে শক্তি দেয়া, সব দুঃখে একে অপরের উপর নির্ভর করা, সব কষ্টে একে অপরের সহায়তা করা, শেষ বিদায়ের মুহূর্তে নীরব ও অমোঘ স্মৃতিতে এক হওয়া। জর্জ এলিয়ট প্রথম গ্রন্থের প্রধান চরিত্রে ছিল ডেরোথিয়া ব্রোক। যিনি ছিলেন ভালোবাসার পাগল। নারী হয়েও সে ভালোবাসার মানুষটির জন্য পথে পথে হেঁটেছে পাগলের মতন। আজ সুফিয়ান হাঁটছে, তবে সে পুরুষ। পুরুষেরা ভালোবেসে বেশি পাগল হয়। পুরুষের দেহ শক্তিশালী, কিন্তু দেহের ভেতরে থাকা ১২ সেন্টিমিটার এর হৃদয়টা যে দুর্বল। শুধু একজনকে ঘিরে, ফারদিনা। কাল আজমাত ফারদিনার হাসির প্রশংসা করেছিল। আজমাত একজন পর্যটক এবং একজন অতিথি বলে বেঁচে গেছে। নয়তো যে চোখ দিয়ে ফারদিনার রূপ দেখেছে সে চোখ উপড়ে ফেলত। মুখ দিয়ে প্রশংসা করছে, সেই মুখ ভেঙে দিত। ভিনদেশীদের নিজ দেশে সম্মান করতে হয়, বলেছে নিজাম হাজদার। সুফিয়ান কোনোভাবে নিজেকে সামলে নিয়েছিল। সে জানে ফারদিনা তাকে ইচ্ছে করে রাগায়। ফারদিনা জানে না সুফিয়ান এর ঠিক কতটা কষ্ট হয়। বদরু, হাবলু, লাল মিয়া আজ একসাথে খেতে এসেছে। আজ ওদের কাজ ছিল না। কাল সুফিয়ান আসতে বারণ করেছে। একদিন ছুটি দিয়েছে, পারিশ্রমিক দিয়েছে। ওরাও বলেছে আসবে না, কিন্তু ওরা এসে বাদবাকি কাজ শুরু করেছে। সুফিয়ান নিরুত্তাপ ভঙ্গিতে বসে আছে। বদরু তার অভিব্যক্তি দেখে বলল, ওই যে আপনার রানী চলে আসছে। সুফিয়ান উল্লসিত হল না। ধীর স্থির দৃষ্টিতে ঘুরে তাকাল ফারদিনার দিকে। আজ সে আগে আগে হাঁটছে ঝিলমিল পেছনে। ওর সাথে আজমাত। সুফিয়ান স্থির হয়েই ছিল, হঠাৎ যেন রাগ উঠতে শুরু করল। না, অকারণেই রাগ দেখানো যাবে না। মেয়েরা হয় ফুলের মতো, ফুল তীব্র বাতাসে ঝরে পড়ে। ফারদিনা তার কাছে শুধু ফুল নয়, একটি নক্ষত্র। ফারদিনার হাতে কিছু একটা দেখা যাচ্ছে, সোনালি কাপড়ে মোড়ানো। ফারদিনা সুফিয়ান এর কাছে এসে ক্ষীণ গলায় কাশি দিল, যেন সুফিয়ান তাকে দেখেনি। সুফিয়ান আইলের উপর থেকে উঠে দাঁড়াল, বলল, খোলা মাঠ থেকে চলো। কোথায়? এমন জায়গায় যেখানে তোমাকে আমাকে কেউ দেখবে না। সেই জায়গা কোথায়? ফারদিনার কণ্ঠে খেলাখোলা ভাব প্রকাশ পাচ্ছে। নীরব ঘরে। সুফিয়ান এর মুখে হাসি নেই, একরাশ স্তব্ধতা। সেখানে কি করবে? সুফিয়ান দু কোমরে হাত দিয়ে এদিক ওদিক তাকিয়ে লম্বা শ্বাস ফেলে বলল, অন্যরা যা করে আমরাও তাই করব। বেয়াদব মেয়ে একটা। সব বুঝেও বাচ্চা সাজে কি বলে ফারদিনার বা হাত ধরে তার বাড়ির দিকে নিয়ে যায়। ঝিলমিল ও আজমাত হা করে তাকিয়ে রইল। বদরু, হাবলু, লাল মিয়া নিজেদের মধ্যে বলল, এদের প্রেমের জোয়ারে ভেসে যাই আমরাও। ঝিলমিল বলল, নিজেদের প্রেমে ভাসো, অন্যটার দিকে নজর দিও না। সুফিয়ান ফারদিনাকে নিয়ে ঘরে চলে আসে। ফারদিনা চেয়ারে বসে আছে।
সুফিয়ান চোখ তুলে দেখছে ফারদিনার হাতের সোনালি কাপড়টা। জিজ্ঞেস করেনি ওটা কি। টেবিল থেকে একটা বই বের করল সুফিয়ান। কিছু পৃষ্ঠা উল্টিয়ে একটা লকেট বের করল। স্বর্ণের লকেট। ফারদিনা চোখ কুঁচকে বলল, এটা তুমি কোথায় পেলে? আমার মায়ের ছিল। লকেটের ভেতরে খোদাই করা দুটো অক্ষর আছে। কি অক্ষর দুটো? কি সফ। এর দ্বারা কি হতো? সা আমার আব্বার নামের প্রথম অক্ষর। আমার মায়ের নাম ছিল ফারহিনা, ঠিক আমার নামের মতো। এতটা মিল। ফারদিনা শীতল হয়ে গেল। হয়তো এটা কাকতালীয়, কিন্তু এক হিসেবে ভালোই হয়েছে। আমাদের নাম আর আলাদা করে খোদাই করতে হয়নি। গি এটা তুমি কি করবে? ফারদিনা নির্বাক দৃষ্টিতে তাকিয়ে বলল, তোমাকে দেব। আমার স্মৃতি হিসেবে রেখে দিবে। গু স্মৃতি হিসেবে রেখে দিব মানে? ফারদিনা নড়েচড়ে বসল। কেউ কাউকে ছেড়ে চলে গেলে তার স্মৃতি হয়, হয় দুনিয়া থেকে চিরদিনের জন্য, নয় দুনিয়ার কোনো অজানা স্থলে চলে গেলে। সুফিয়ান এর স্মৃতি দিয়ে সে কি করবে? সুফিয়ান তাকে ছেড়ে চলে যাবে? সুফিয়ান কয়েক সেকেন্ড চুপ থেকে বলল, আমি বলতে চেয়েছিলাম তোমাকে দেয়া আমার প্রথম উপহার যত্নে আগলে রেখো। তুমি ভুল বলো না কখনো। আজ কেন ভুল বললে? কখনো কখনো ভুল বলতে হয়। অপর মানুষটির সত্যতা যাচাই করা যায় না। কি কেমন সত্য? এই যে তোমার চোখে হঠাৎ আমাকে হারানোর ভয় ফুটে উঠল। বলে লকেটের দিকে তাকাল। লকেটটা বইয়ের মধ্যে ছিল। ফারদিনার কাছে বিষয়টি অদ্ভুত লাগল। স্বর্ণ অলংকার দামি জিনিস গোপন জায়গা রাখতে হয়। বইতে যে কেউ হাত দেয়। সুফিয়ান একা থাকে, তার ঘরে কারো আসার সম্ভাবনা নেই। তবুও ফারদিনার মনে প্রশ্ন জমল। বল, লকেট বইয়ের মধ্যে কেন রাখলে? তোমার সাথেই তো চোর থাকে, যদি ওরা নিয়ে যেত। শোনো, দামি জিনিস দামি জায়গায় সংরক্ষণ করতে হয় না। এমন জায়গায় সংরক্ষণ করতে হয় যে জায়গাটি সবার সন্দেহের বাইরে থাকে। গু আমি তোমার বুদ্ধিমত্তা এবং কথার ধরনে বিভ্রান্ত হয়ে যাই। তুমি সত্যিই একজন কৃষক, একজন রাখাল তো? তোমাদের জন্যই কৃষকেরা পিছিয়ে। কৃষকেরা কি মানুষ না? তাদের জ্ঞান থাকতে পারে না? সুন্দর করে কথা বলতে পারে না? অবশ্যই পারে, তারা চাইলে সব পারে। মানুষের প্রধান আয়ের উৎস হচ্ছে কৃষিকাজ। তুমি মানো আর না মানো, তুমি ভুল বললেও সেই ভুলকে আমি সঠিক বিচার করি। লকেটটা হাতে রাখবে? সুফিয়ান লকেটটা ফারদিনার গলায় পরাতে যেয়ে ফারদিনার ঘাড়ের দিকে তাকাল। বাদামি রঙের একটা তিল, যেটা ফারদিনার সৌন্দর্য যেন দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে। ফারদিনা হাত দিয়ে ধরে দেখল লকেট। সুফিয়ান একটা মাটির পাত্রে জল নিয়ে আসল। ফারদিনার সামনে ঝুঁকে বলল, ও নিজেকে দেখো কত সুন্দর দেখাচ্ছে। একদম পরীর মতো। ফারদিনা জলে দেখছে নিজের প্রতিবিম্ব। সুফিয়ান বল, চলো দিঘির পাড়ে যাই। দিঘির পাড়ে বক পাখি বসেছিল। তাদের দেখেই পাখনা মেলে উড়ে গেল। আজ সূর্য উঠেছে, সবেই সূর্যের দেখা মিলেছে। সকাল থেকে কুয়াশায় ঘেরা ছিল। তখনকার সাথে এখনকার আবহাওয়া পার্থক্য অনেক। পরিবেশটা শান্ত শীতল, কিন্তু কোনো এক কারণে যেন রোদেরা উজ্জ্বল হাসছে। রোদের সৌন্দর্য আজ পরিপূর্ণভাবে ফুটে ওঠেনি। ফারদিনা দেখছে তীব্র আলো, সুফিয়ান দেখছে না সেই আলো। তার চোখে ফারদিনার রূপ সূর্যের আলোর থেকেও দ্বিগুণ উজ্জ্বল। ফারদিনার গলার লকেটটা রোদে পড়ে চিকচিক করছে। রোদেরা যেন ঝিলিক মারছে। ফারদিনা হাতে সোনালি কাপড়টা মোড়াচ্ছে, লম্বা লাঠি জাতীয় কিছু একটা। সুফিয়ান জিজ্ঞেস করল, এটা কি? কখন থেকেই দেখছি হাতে। গু ফারদিনা টান টান চোখে সুফিয়ানকে দেখে বলল, তোমার জন্য একটা উপহার এনেছি। গু কি এনেছ? স্বর্ণের বাঁশি। তোমার কণ্ঠে অনেক দিন সুর শুনি না। আজ এখন নয়, অন্য কোনো সময় তুমি তোমার অনুভূতির সুরে বাঁশি বাজাবে। গু ফারদিনা কাপড় থেকে বের করল। বাঁশিটা সুফিয়ান হাতে নিল। ঘুরিয়ে ঘুরিয়ে দেখল। সুফিয়ান বাঁশি রেখে দিঘির জলের দিকে তাকাল। নিবিষ্ট দৃষ্টিতে তাকিয়ে রইল বেশ কিছুক্ষণ। যেন সময় থমকে গেছে। তার দৃষ্টি জলের দিকে, কিন্তু ভাবনার পাতায় অন্য কিছু। ফারদিনা কিঞ্চিত বিস্ময়ে ডাকল, সুফিয়ান। গু সুফিয়ান তার ডাক খেয়াল করেনি। ফারদিনা এবার গায়ে হাত দিয়ে ডাকল। ঠিক তখনই সুফিয়ান হুঁশে ফিরে যান। হঠাৎ করে ঝাপসা কণ্ঠে বলল, বিনতি। ফারদিনা সুফিয়ান এর মুখে এরকম নাম শুনে আটকে উঠল। বলল, ও বিনতিকে?
কেউ না। জলে থাকা ছোট্ট মাছকে বিনতি বলে। ওদের দেখছিলাম কি সুফিয়ান এর চোখ এলোমেলো। ফারদিনা চিন্তার ঘূর্ণিতে হারিয়ে গেল। বলল, মিথ্যা বলছো কেন? আমি তোমার সামনে বসা, তোমার জন্য একটা উপহার নিয়ে আসলাম, আর তুমি ছোট্ট মাছ দেখছো। কি হয়েছে তোমার? তোমার বাঁশিটা সুন্দর, তবে তোমার থেকে বেশি নয় গি। মানুষ ভাবনার জগতে তখনই যায় যখন বর্তমান মুহূর্তের সাথে অতীতের স্মৃতি জড়িয়ে থাকে গি। কি সব বলছো তুমি? ছোট্ট মাছকে বিনতি বলে। বিশ্বাস না হলে তোমার ভাইকে জিজ্ঞেস করে নিও। তুমি আজ মিথ্যা বলছো না। কিছু একটা বলতে গিয়ে তোমার কণ্ঠ আটকে গেছে গি। ধুর বোকা, আমি কখনো কথায় আটকে যাই না গি। ফারদিনা একদম চুপ হয়ে গেল। বিনতি কোনো মেয়ের নাম? সুফিয়ান এর মুখ থেকে হঠাৎ ওর নাম বেরিয়ে গেছে। ছোট্ট মাছের নাম বিনতি হয় না। চোখের কোণে জল জমা। সুফিয়ান ঝুঁকে ফারদিনার চোখের দিকে তাকিয়ে বলল, ইস, আজ আমি শেষ। রাগিনী আজ রাগ করেছে, এই রাগ ভাঙানো মুশকিল। বিশ্বাস কর, আমি সত্যিই মাছের নাম বলেছি। মাছের আরও নাম আছে, বলবো? আব্বা শহর থেকে ফিরে এসেছে। আমি আজমাতের সাথে বের হয়েছি বলে আসতে দিয়েছে। এখন চলিউ। ওই বাদরটাকে আজ রাঙার সাথে বেঁধে ছেড়ে দেব। রাঙা ছুটবে ও মাটিতে গড়াগডি খাবে গু। তোমার কোনো অধিকার নেই আজমাতকে কিছু বলার। দ্বিতীয়বার আমি আর তোমার সাথে কথা বলবো না। দেখাও করতে আসব না। কথা বলতে পারছে না ফারদিনা। রাগে গলা থরথর করছিল যেন। বাকি কথা গিলে হনহন করে উঠে চলে যেতে চাইল। সুফিয়ান দাঁত করিয়ে বলল, শুধু শুধু আমার উপর রাগ করে এভাবে চলে যেও না গো। তুমি তোমার বিনতিকে নিয়ে থাকো। আমি আজমাতের সাথে এখন থেকে কথা বলবো। রাতেও তার সাথে মিশব। তার ঘরে যাব। দরকার হয় বিয়ে করে বিদেশ চলে যাব। তবুও আর তোমার কাছে আসছি না গি। সুফিয়ান রাগে চোখ লাল করে ফেল। ফারদিনা চলে যাচ্ছে। সুফিয়ান তীর্যক কণ্ঠে চেঁচিয়ে বলল, তুমি না আসলে তোমার বাড়ি গিয়ে তোমার সাথে কথা বলব। ফারদিনা ঘুরে তাকাল না। সুফিয়ান এর কানের কাছে ফারদিনার বলা শেষ কথাগুলো ভাসছে। আজমাত এর সাথে মিশব, তার ঘরে যাব, বিয়ে করে চলে যাব। সুফিয়ানের রাগ হচ্ছে, প্রচণ্ড রাগ হচ্ছে। রাগ দমন করার জন্য সিগারেট বের করল। সিগারেটটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখে আবার ফেলে দিল। কেউ যখন মাত্রাতিরিক্ত রেগে যায় তখন হৃদস্পন্দন দ্রুত হয়, রক্তচাপ বেড়ে যায়, রক্তে অ্যাড্রেনালিন ও কর্টিসল বৃদ্ধি পায়। এতে শরীর যুদ্ধের মতো প্রস্তুত হয়ে যায়। সুফিয়ান রাগ প্রযোগ করার মতো কিছু পেল না। ফারদিনা চলে গেছে, এখন রাগ দেখিয়েও কিছু হবে না। নিয়ন্ত্রণ করছে নিজেকে। মাথা পেছনের দিকে ঝুঁকে সূর্য বরাবর তাকাল। সূর্যের রশ্মি সরাসরি তার মুখে পড়েছে। তাপ সহ্য হচ্ছে। সূর্যের তাপের থেকে ফারদিনার শেষ কথাগুলো বেশি তিক্ত ছিল। আশেপাশে তাকাল স্থির চোখে। হাতে বাঁশিটা দেখল। আলতো করে স্পর্শ করল, যেন এটি স্বর্ণের নয়, তুলার তৈরি। সন্ধ্যার সময় কুদ্দুস রান্নাঘরে খুঁটিনাটি কাজ করছে। আজ সারাদিন ভেবেছে ফারদিনাকে কিভাবে পাওয়া যায়। ও যেদিন থেকে এ বাড়িতে প্রথম এসেছে সেদিনই ফারদিনাকে দেখে প্রেমে পড়েছে। ফারদিনাকে প্রেমের প্রস্তাব দিয়েছে কিরগিজ ভাষা। ফারদিনা সেদিন হেসে উড়িয়ে দিলেও বলেছে তার সিদ্ধান্ত জানাবে, কিন্তু জানায়নি। কুদ্দুস হতাশায় ভুগছে। বিকেলের দিকে একজন তান্ত্রিক এর নাম মনে শোনে, কালীচরণ তান্ত্রিক। সে কালো জাদু করছে আজ দীর্ঘ ৩০ বছর ধরে। কালীচরণের খোঁজ দিয়েছে রশিদ, এর অন্যতম বিশ্বস্ত অনুচারী। কুদ্দুস ফারদিনার জন্য তান্ত্রিক এর খোঁজ করছে। বিশ্বাসটি লুকিয়ে মিথ্যা বলে সেই তান্ত্রিক এর সন্ধানে যায়। তার কাছে বিস্তারিত বলার পর একটা মাটির পাত্রে জল দিয়েছে। বলেছে এই জল রাত ১২টার আগেই যেন ফারদিনাকে খাওয়ানো হয়, তাহলে সে কুদ্দুসের প্রেমে পড়ে যাবে। কুদ্দুস হাসছে। আজ সে ভীষণ খুশি। ফারদিনাকে নিজের করে পাবে। সময় শুরু হয়ে গেছে, এখনই খাওয়ানো দরকার। হাতে জলের পাত্র নিয়ে রান্নাঘর থেকে বেরিয়ে যেতেই দেখো রশিদ তালুকদার বৈঠকখানায় বসে আছে, সাথে রায়ান ও আরিব এবং জেবুন্নেছা। কিছুক্ষণ পর রায়ান, আরিব ও জেবুন্নেছা চলে যায়। রশিদ বসেই আছে। কুদ্দুস জলের পাত্রটা পুনরায় রান্নাঘরে নিয়ে গেল। রশিদ বিষয়টি দেখে ডাকল, কালু, খেজুরের রস নাকি, নিয়ে আয়, গলাটা শুকিয়ে গেছে, রস খেলে ভালোই হবে। কুদ্দুস মহা বিপদে পড়ল। রশিদ শহরে গিয়েছিল, এত তাড়াতাড়ি শহর থেকে আসার কথা নয়।
কুদ্দুস কি করবে বুঝতে পারল না। অপ্রস্তুতভাবে উত্তর দিল, ও জল তেষ্টা পেলে জল খেতে হয়, রস না গে। মাথা গরম করিস না। নিয়ে আয়, কুদ্দুস নিয়ে আসো। কিন্তু এটা রস নয়, জল, কালো জাদুর জল। এই জল কিছুতেই খেতে দেওয়া যাবে না। প্রসঙ্গ বদলে কোনোভাবে এখান থেকে ছুটে পালাতে হবে, সোজা ফারদিনার কাছে। কুদ্দুস বলল, আপনার না শহরে যাওয়ার কথা? মাঝপথে গিয়ে ভাবলাম আজ না গেলেও চলবে, পরে একদিন যাব। কেন, আমি আসাতে বুঝি তুই খুশি হসনি? আপনার বাড়ি, আপনি আসবেন। আমার ভালো লাগা না লাগাতে কি আসে যায়? বকবক না করে রস দেগি। এটা রস না। তাহলে কি? কুদ্দুস এখন কি বলবে? রশিদের থেকে এত সহজে পালাতে পারবে বলে মনে হয় না। রশিদ ছড়ি পাত্রে ঢুকে বল, ও কি হলো, কি আছে এটাতে? এমন ভাবে ধরে রেখেছিস যেন তোর প্রাণ লুকিয়ে রেখেছিস। হু, তেমনি ঘে। দে দে দে, জলদি দে, তোর সাথে ঝগড়া করার আমার কোনো ইচ্ছা নেই। রসটা দেখিয়ে ঘুম দিতে হবে। রস খেলে ঘুম হয় জানিস তো? না, সবে জানলাম। আমি রস দেব না, আমার খাওয়ার জন্য এনেছি গু। পাত্রটা আমার কাছে দে, তুই হা কর, আমি ঢেলে দেই। তুই এক চুমুক খা, বাকিটা আমি খাব গু। না, কিছুতেই দেয়া যাবে না গি। তাদের কথোপকথন এর মাঝে হাজির হয় ফারদিনা। সে বল, ও তোমরা কি নিয়ে কাডাকাড়ি করছো? দেখ মা, কালু আমার রস খেতে দিচ্ছে না। ওকে বাড়ি থেকে বের করে দিয়ে আয় যা। ঘিরেগে গেলেন রশিদ। ফারদিনা কুদ্দুসকে লক্ষ্য করে বলল, কি কুদ্দুস ভাই, রসটা দিচ্ছ না কেন? আব্বা খেতে চাচ্ছে, দাও। বলে ফারদিনা কুদ্দুস এর হাত থেকে জলের পাত্রটা নিয়ে রশিদ এর হাতে দেয়া। কুদ্দুস ভয়ে নিজের হাত নিজে কামড়াতে শুরু করল। ফারদিনা অতিথিশালার দিকে চলে যায়। রশিদ রস বুঝে জল খেয়ে বল, হতচ্ছাড়া, এটা তো জল। এতক্ষণ আমার সাথে মশকরা করেছিস? কুদ্দুস কিছু না বলে নিজের ঘরে দৌড়ে চলে যায়। দরজাটা কপাট করে বন্ধ করে দিল। বিছানায় ধপ করে বসে পড়ে। আজ ওর অবস্থা দফারফা হয়ে যাবে। তান্ত্রিক কালীচরণ বলেছে এই জল যে খাবে সে সাথে সাথে ওর জন্য বশ হয়ে যাবে, ওর প্রেমে হাবুডুবু খাবে। কালীচরণের কালো জাদুর কাজ কোনোদিন বেফলে যায়নি। রশিদ নিশ্চয়ই এখন ওর ঘরে আসবে। কুদ্দুস এর ভাবনা শুরু হওয়ার আগেই দরজায় কড়া নাড়ার শব্দ ভেসে আসে। নিশ্চয়ই রশিদ। কুদ্দুস কোনো মতেই দরজা খুলবে না। দরজা এখন ধাক্কাধাক্কি করছে। দরজা ধাক্কানোর আওয়াজে কুদ্দুস লাফিয়ে উঠল। আজ দরজা ধাক্কানোর কথা ছিল ফারদিনার, হলো না। সবকিছু এলোমেলো হয়ে গেল। এবার রশিদ চেঁচিয়ে ডাকল, কুদ্দুসকে। কুদ্দুস উত্তর দিল, আমি ঘুমিয়ে পড়ছি, আপনি আপনার ঘরে যান। ও যতটা সম্ভব জোট গলা উত্তর দিয়েছে। দরজায় ওপাশে শব্দ গেছে বলে নিশ্চিত হল না। রশিদ আবার ডাকল। কুদ্দুস ধীরে পায়ে হেঁটে দরজার দিকে গেল। মুখে একটা গামছা চেপে ধরল। রশিদকে কোনোভাবে মানানোর চেষ্টা করতে হবে। মনে মনে প্রার্থনা করে দরজা খুলে দিল। রশিদ নরম গলায় বলল, তোর এতক্ষণ লাগলো কেন দরজা খুলতে? আপনি আমার ঘরে কেন? আজ আমি তোর সাথে ঘুমাবো। ই বলে কুদ্দুসের খাটের উপর বসে। কুদ্দুস চোখে মুখে ভেজা ভাব এনে বলল, ও আমার সাথে কেন ঘুমাবেন? তোকে আমি সারাদিন বকাচকা করি, আজ থেকে আর বকাচকা করব না। তাছাড়া এতদিন তোর ভালোবাসা আমি বুঝতে পারিনি কি? কুদ্দুস রশিদের সামনে গিয়ে বলল, গো আমায় বকেন, মারেন, বেশি বেশি কথা শোনান, তবুও আমার ঘর থেকে যান। তুই আমার সাথে এরকমটা করিস না। আজ আজ আমি তোর সাথেই থাকব। কুদ্দুস কাদো কাদো গলায় বলল, উইয়া আল্লাহ, এ কি বলে? আমি এখন কি করব, কই যাব? রশিদ ঠান্ডা গলায় ছড়ি ওর দাড়িতে ঠুকে বলল, তোর কি আমাকে পছন্দ না? আমার অর্থসম্পত্তি কোনো কিছুর অভাব নেই। কি নেই আমার? সব আছে। কি চাই তোর বল? কুদ্দুস মেঝেতে বসে পড়ে কপাল চাপড়াতে চাপড়াতে বলল, এ আমি কি করলাম? এখন আমি কোথায় যাব? আপনি দয়া করে আমার ঘর থেকে যান, কেউ আপনাকে এই অবস্থায় দেখলে হাসাহাসি করবে। রশিদ কুদ্দুস এর সামনে হাঁটু গেড়ে বসে বলল, তুই চাস আমি চলে যাই? আমি গেলে তুই সত্যিই খুশি হবি? জলদি যান। আর আমি দেখতেছি কি করে আমার বস কাটানো যায়। এটা মনের মিল কালু। বস না গি, আপনার ছেলেরা দেখবে, হাসবে। আপনার ঘরে যান। তোর ঘরে থাকলে সমস্যা, তাই না? তুই আমার ঘরে চল, বেশ মজা হবে।
কুদ্দুস বসা থেকে শুয়ে পড়ল মেঝেতে। কান্না করতে করতে বলল, আমি আর কোনোদিন তান্ত্রিকের কাছে যাব না। আল্লাহ এবার আমায় মাফ করে দাও। রশিদ বল, চুপ, কাঁদিস না, আমি আগে যাচ্ছি, তুই পরে আয়। রশিদ যেতে যেতে কয়েকবার পেছন ঘুরে কুদ্দুসকে দেখল। কুদ্দুস মনে মনে স্বীকার করল, এবারের মতো বেঁচে গেছে, কিন্তু যত দ্রুত সম্ভব বস কাটাতে হবে গু। রশিদ গুনগুন করে গান গাইতে গাইতে সিঁড়ি বেয়ে উপর উঠছে। চাঁদের আলো তোর মুখ জ্বলে, হৃদয় আমার শুধু তোরে ডাকে, বাতাসে ভেসে আসে নাম তোর, প্রেমের সুরে মন খুশিতে নাচে। জেবুন্নেছা রশিদের সামনে বেশ হন্তদন্ত হয়ে ছুটে এলো। রশিদ দাঁড়িয়ে গেল। জেবুন্নেছা ফিসফিস করে বলল, ভাই শুনেছিস, গতকাল মেলা থেকে 15টা বাচ্চা গায়েব হয়ে গেছে। রশিদ জেবুন্নেছার কথাটি অগ্রাহ্য করে গুনগুন করতে করতে নিজের ঘরের দিকে হাঁটল। জেবুন্নেছা বিরক্ত হয়ে রশিদের সামনে এসে পথ রোধ করে দাঁড়াল। বলল, ভাই কি হয়েছে তোর? মেলায় যে কাণ্ডটা হয়েছে শুনেছিস তো? আমাদের দুর্নাম হবে, তোর দুর্নাম হবে গু। রশিদ বলল, আজ আমার মনটা ভালো নাই। ওই কালু আমার সাথে বেয়াদবি করেছে, আমার মূল্য বুঝে নাই, খুব কষ্ট লাগছে। আগামীকাল এই বিষয়ে কথা বলবি বলে রশিদ ঘরের দিকে চলে যায়। জেবুন্নেছা অবাক চোখে তাকিয়ে রইল। তার ভাইয়ের আচরণ তাকে বিস্মিত করল। কুদ্দুস ঘর থেকে বের হয়। আজ মহা বিপদ থেকে বেঁচেছে। একেবারে বেঁচে গেছে বিষষ্টি তা নয়, বিপদের আশঙ্কা এখনো রয়ে গেছে। রশিদের উপর জাদুর প্রভাব আছে, কাটাতে হবে, নয়তো সকলের সামনে দেখা যাবে কুদ্দুসকে নিয়ে টানাটানি করছে, মিষ্টি মিষ্টি কথা বলছে। যা বলতে হয় একজন নারীকে, নিজের বউ অথবা প্রেমিককে, এমন কথা একজন পুরুষ হয়ে পুরুষকে বললে মান সম্মান শেষ। কালীচরণ তান্ত্রিক বলেছে, যদি বস এর প্রভাব খারাপ এর দিকে চলে যায়, তবে ওকে আর একটা কাজ করতে হবে। পরিশ্রুত ঝরনার জল বা পুকুরের জল প্রায় আধা লিটার নিতে হবে, তার মধ্যে 1 চিমটি লবণ, 5 ধরনের হার্ব অথবা পাতা, তুলসী, মেথি, পুতুলের পাতা, রজনীগন্ধা পাপড়ি এবং আরশাক পাতা দিয়ে মন্ত্র পাঠ করে ফুঁক দিতে হবে। কুদ্দুস মন্ত্র মনে করার চেষ্টা করল, মনে পড়ছে না। কঠিন শব্দ মনে পড়ার কথা নয়, কিছু মনে না পড়লে ঠান্ডা মাথায় ভাবতে হয়। শান্ত পরিবেশে যেতে হবে, নিজেকে স্থির করতে হবে। শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত কাজ বাজ এর কথা মনে করতে হবে যা আজ করেছে। কুদ্দুস চেষ্টা করছে, হাতে তৈরিকৃত জল নিয়ে পায়চারি করছে আর ভাবছে। রাত ঠিক 10টা। কুদ্দুস এর মন্ত্র মনে পড়েছে। ও বিমুক্তায় নম, মোহবন্ধ নাশ নাশ, চেতনা হু নির্মল, হৃদয় হু শূন্যাশ্রয়। পরে জলে ফুঁক দিল। আনন্দ লাগছে, রশিদের বস কেটে যাবে। জাদুবিদ্যা সত্য, কুদ্দুস জানত, কিন্তু জাদুবিদ্যা পাপ। কুদ্দুস পাপ করেছে, মনে মনে স্বীকার করল। দেরি করলে চলবে না, রশিদের ঘরে যেতে হবে। কুদ্দুস হাতে জল নিয়ে ধীর পায়ে হেঁটে যাচ্ছে তার ঘরের দিকে। রশিদের ঘরের দরজা খোলা। ঘরের বাইরে 2 জন অনুচারী বুক টান করে হাতে খঞ্জর নিয়ে দাঁড়িয়ে আছে, চোখগুলো বড়, মনে হচ্ছে কুদ্দুস এর দিকেই দেখছে। কুদ্দুস গামছা দিয়ে ঘাম মুছল, অথচ তীব্র শীত এখন, কিন্তু ও ঘামছে ভয়ে, আতঙ্কে। জল হাতে ঘরে ঢুকল। রশিদ চেয়ারে বসে আছে, চোখ তার বন্ধ, কণ্ঠে তার গান। তাকে দেখে বেশ আনন্দিত মনে হচ্ছে। আনন্দ এর কারণ কুদ্দুস জানে। ও রশিদের সামনে দাঁড়াল। রশিদ কারো উপস্থিতি টের পেয়ে তাকাল। কুদ্দুসকে দেখে খুশি হল, গান বন্ধ করল, ঠোঁটে হাসি এনে বলল, তুই এসেছিস কালু, আমি অপেক্ষায় ছিলাম। বস বসতে আসি নাই। কেন, আমার কাছে বসবি না তো কোথায় বসবি? আপনার মাথায় সমস্যা হয়েছে, আমি সমস্যা দূর করতে এসেছি। আমার মাথায় সত্যিই সমস্যা হয়েছে। রশিদের মুখটা কালো হয়ে গেল। হয়েছে, এই জলটা খেলেই ঠিক হয়ে যাবে গু। রশিদ চুপচাপ থাকল, দৃষ্টি নিচু করে কিছু ভাবছে। কুদ্দুস মেঝেতে বসে রশিদের দিকে দেখছে। সে কান্না করছে। কুদ্দুস জিজ্ঞেস করল, আপনি কান্না করতেছেন কেন? আমার সন্তানদের জননীর কথা মনে পড়ছে। তাকে আমি অনেক ভালোবাসতাম। আর সে আমাকে কি বলতো জানিস?
কি বলতো? পাগল বলতো। রশিদের চোখে জল জমা। কুদ্দুস তার চোখে জল দেখে নিজেও মুখে গামছা চেপে ধরে কান্না শুরু করল। রশিদ ওর কান্না দেখে বলল, তুই কাঁদছিস কেন? আপনার কষ্টের কথা শুই না আমার ভীষণ খারাপ লাগতেছে। অনেক কষ্ট আপনার। তুই কাঁদিস না। তোর কান্না দেখে আরও খারাপ লাগছে। এক কাজ কর, দরজাটা বন্ধ করে দিয়ে আয়। কুদ্দুস ভ্রু কুঞ্চিত করে বলল, দরজা বন্ধ করব কেন? যাতে তোর আমার কান্না কেউ না দেখে। আপনি এই জলটা খেয়ে নেন, তাহলে আর আপনার কষ্ট লাগবে না। এটা কিসের জল? রশিদ ছড়ি ঠুকে বলল, ঔষধি জল। আপনার শরীরটা ভালো নাই, আমি দেখতে পাচ্ছি। হাকিম বলছে এই জল খেতে কুতান্ত্রিক এর বলা যাবে না। তাই কুদ্দুস মিথ্যা বলছে। বলেছে? হুগ। কিন্তু আমার তো এখন জল তেষ্টা পায়নি। কুদ্দুস বিরক্ত হল। রশিদ কথা বাড়াচ্ছে। কুদ্দুস বিরক্ত স্বরে বলল, এটা ঔষধি জল, তেষ্টা না পেলেও খেতে হবে। রশিদ কিছুক্ষণ ঝিম মেরে বসে থাকল। এরপর বলল, দে জলটা খাই। কুদ্দুস খুশি মনে এগিয়ে দিল। রশিদ রূপার পাত্র থেকে জল ঢেলে হা করে এক ঢোক গিলেই বাকিটা থুথু করে ফেলে দিল। বিভিন্ন পাতার গন্ধ, তেতো, মুখ তেতো ভরে গেছে। রশিদ বসা থেকে উঠে দাঁড়াল। কঠিন গলায় বলল, হতচ্ছাড়, কালুর ঘরে কালু, মূর্খ, কি সব খাওয়াচ্ছিস আমায়? কুদ্দুস দাঁত বের করে হে হে করতে করতে বলল, আমার কাজ হয়ে গেছে, এখন আপনি যত খুশি বকেন। মূর্খের মতো আচরণ করছিস আজকাল। কি সব খাওয়াচ্ছিস? মনে হচ্ছে তুই আমাকে মেরেই ফেলবি। আপনি শিক্ষিত? রশিদ এবার পুরোপুরি রেগে গেল। আমাকে পাল্টা প্রশ্ন করার সাহস কোত্থেকে হয় তোর? বেয়াদব, মূর্খ। কুদ্দুস দাঁড়িয়ে বলল, আমার আব্বাও মোটামুটি শিক্ষিত ছিল, হয়তো আপনার মতো এত শিক্ষিত ছিল না, কিন্তু কথায় কথায় অন্যকে সে মূর্খ বলতো না। রশিদ চোখ ছোট্ট করে কুদ্দুস এর দিকে দেখল, মেজাজ শীতল করল। এরপর পায়চারি করতে করতে বলল, শোনো, আমার আব্বা ছিলেন একজন শিক্ষিত, প্রতাপশালী জমিদার। ব্রিটিশ প্রশাসনদের সাথে তার ওঠা বসা ছিল। আমাদের রাজস্ব আদায় করার পর ব্রিটিশ সরকারের কাছে পাঠাতে হয়। ব্রিটিশ প্রশাসনের সঙ্গে কাজ করতে হয়, রাজস্ব সংগ্রহ ও আইন শৃঙ্খলা বজায় রাখতে হয়। এগুলো শিক্ষিত না হলে হয় না। আমার আব্বাও একজন শিক্ষিত জমিদার ছিলেন। আমাদের বসবাস এক সময় শহরে ছিল। আব্বা চলে যাওয়ার পর আলিমনগর চলে আসি। তোর কাছে এসব কেন বলছি? তুই এসব কখনোই বুঝবি না। যা, তোর কাজ কর, আমাকে একা থাকতে দে। কুদ্দুস কথা না বাড়িয়ে চলে যায়। জেবুন্নেছা ঘরের বাইরে হাঁটছেন। হাকিম আবুল কালাম বলেছেন, রাতে খাওয়া দাওয়ার পর যদি কিছুক্ষণ হাঁটাচলা করা হয় তবে হজম শক্তি বাড়ে। জেবুন্নেছা হাঁটছে, বাড়ির ফটকের দিকে যাচ্ছে, ঘুরে আবার ঘরের সামনে আসছে। গালভর্তি পান, হাঁটছে আর পিক ফেলছে। তখনই তার সামনে পড়ে সুফিয়ান। সুফিয়ানকে স্বাভাবিক দেখাচ্ছে না, মনে হচ্ছে হন্তদন্ত হয়ে কোথাও থেকে ছুটে এসেছে। জেবুন্নেছা তাকে দেখে অখুশি হল। সুফিয়ান এর সামনে দাঁড়িয়ে পিক ফেল। বলল, তুমি এই রাতে এখানে? দরকার আছে। রশিদ চাচার সাথে। দরকার সব রাতেই থাকে তোমার? সেটা আপনাকে কেন বলবো? এটা আমারও বাড়ি, এ বাড়িতে আসতে হলে আমাকেও বলতে হবে। কি বললে খুশি হবেন? রাগে গা জ্বলছে সুফিয়ান এর, মুখেও প্রকাশ পাচ্ছে, চোখ যেন দগ্ধ হচ্ছে। জেবুন্নেছার নজরে তা আসল না। বলল, যা সত্যি তাই বলো। ওই দিন জমি বর্গা নেয়ার কথা বলছিলা, পরে আর আসো নাই। বিশ্বাসটি কিন্তু গডমিল লেগেছে। আমি কিন্তু সব বুঝি, হয়তো বলি না। জমির দরকার নাই, পরে সেটা বুঝতে পারি বলে সুফিয়ান পাঞ্জাবির হাতা ভাঁজ করল। মিথ্যের গন্ধ পাচ্ছি, সত্যিটা বলো। সুফিয়ান হাফ ছাড়ল। এই মহিলা জ্বালিয়ে খাচ্ছে। আশেপাশে তাকাল, অনুচারীগণ বসে বসে তাস খেলছে। সুফিয়ান জেবুন্নেছাকে আস্তে ধীরে বলল, আপনার মেয়ের সাথে প্রেম করতে এসেছি। কিন্তু আমার তো মেয়েই নাই। আপনার মেয়েই যখন নাই, তাহলে আমাকে নিয়ে এত সমস্যা কিসের? কি সন্দেহ করছেন? আমার মেয়ে নাই তো কি হয়েছে? ভাইজের মেয়ে তো আছে। তাহলে ওর সাথেই প্রেম করতে এসেছি। পথ ছাড়ুন। আমি আজই রশিদকে সব বলে দেব। একজন কৃষকের সাথে জমিদারের কন্যার প্রেম হতে পারে না।
সুফিয়ান জেবুন্নেছার দিকে ঝুঁকে বলল, আমি কৃষক না। আমার আসল পরিচয় আপনারা জানেন না গি। সত্য পরিচয় দাও, তোমাকে আগে থেকেই আমার সন্দেহ হইতেছে গি। সুফিয়ান বিরক্ত হয়ে জেবুন্নেছার পাশ কেটে আসতে আসতে বলল, আমি ব্রিটিশ গো। ঘন ঘন তালুকদার বাড়িতে আসা মোটেই ভালো দেখায় না। সুফিয়ান জানে, কিন্তু আজ আসতেই হতো। তখন ফারদিনা রাগের মাথায় মিথ্যা বলেছে, রশিদ শহরে যায়নি। এখন যদি রশিদ তালুকদার তার সামনে পড়ে কি জবাব দিবে? ভাবতে পারছে না। কোনো জবাব দেওয়ার মতো শব্দ নেই। তার প্রার্থনা ঝিলমিল সামনে পড়ুক, অন্য কেউ না। সুফিয়ান ঘরের ভেতরে পা রাখতেই ঝিলমিল সামনে পড়ে। সেজেগুজে কোথাও যাচ্ছে মনে হলো। সুফিয়ানের সামনে দাঁড়িয়ে ঢং করে বলল, এই রাতে তুমি, কি ব্যাপার? সুফিয়ান আশেপাশে দেখল। বৈঠকখানায় কেউ নেই। আদিব এমন সময় ছাদে থাকবে? গতকাল থেকে আদিব চুপচাপ। বাকি 3 ভাইয়ের কথা বলা মুশকিল। সুফিয়ান এর জন্য সুবিধাজনক সময়। সুফিয়ান দৃঢ়তার সাথে বলল, ফারদিনা কোথায়? কেন, আমি কি কম সুন্দর নাকি? খালি ফারদিনা ফারদিনা করো কেন? চোখের সামনে আস্ত একটা সুন্দরী মাইয়া দাঁড়াই আছে, তোমার মনে অনুভূতি জাগতেছে না? তুই মোটেই সুন্দর না। বল, ও কোথায়? আর ওই ইংরেজের বাচ্চা কোথায়? তুমি সত্যিই পুরুষ তো? ঝিলমিল সুফিয়ান এর আরেকটু ঘনিষ্ঠ হল। তোর কি আমার পুরুষত্ব নিয়ে সন্দেহ হচ্ছে? একবার ও তো আমার দিকে চোখ তুইলা ভালো কইরা দেখতেছ না, বুঝি কেমনে? ফারদিনাকে নিয়ে আয়, ওকে দিয়ে বুঝিয়ে দিব। তোকে দিয়ে রুচিতে আসছে না গি। রাগ করতাছ কেন? মাথা গরম আছে? ফারদিনার কাছে নিয়ে চল। ফারদিনা অতিথিশালায় আছে। তোমারে নিয়া যাইতে পারি, কেউ দেখলে আমারে কিছু কইতে পারবা না গি। আগে চল। ফারদিনা অতিথিশালায় আছে শুনে সুফিয়ান এর মেজাজ আরও বিগড়ে গেল। চোয়াল শক্ত হয়ে গেল, কিন্তু বহিঃপ্রকাশ করল না। কার উপর করবে? ঝিলমিল এর উপর রাগ দেখিয়ে লাভ নেই। আজমাত কিরগিজ ভাষায় ফারদিনার সাথে কথা বলছে। ফারদিনা আনন্দ পাচ্ছে। সে একটার পর একটা প্রশ্ন করছে, আর সেগুলো আজমাত কিরগিজ ভাষায় অনুবাদ করছে। ফারদিনা শেষ জানতে চেয়েছে, তুমি একটা মিথ্যাবাদী। আমার সাথে মিথ্যা বলেছ, কে এটা কিরগিজ ভাষায় অনুবাদ কর। আজমাত বলেছে, খুশেন মেন মেনেন জালগান আইততিনগু। এটা সে শিখেছে সুফিয়ান এর জন্য। সুফিয়ান তার সাথে দেখা করতে আসলেই এটা বলবে। সুফিয়ান তার সাথে মিথ্যা বলেছে, কিছু লুকিয়েছে সে নিশ্চিত। আজমাতের সাথে হেসে খেলে কথা বললেও তা নকল হাসি। ভেতরে একরাশ নিস্তব্ধা। আজমাত লিখছিল আর কথা বলছিল। ফারদিনা হঠাৎ করে নীরব হয়ে গেছে। তার নীরবতা দেখে আজমাত বলল, তোমার কোনো কারণে মন খারাপ? ওর মন খারাপ কিনা তা জেনে তুমি কি করবে? সুফিয়ান এর কণ্ঠ। ফারদিনা পেছন ঘুরল। আজমাত চোখ তুলে তাকাল। ফারদিনা বসা থেকে উঠে দাঁড়াল। সুফিয়ানের সম্মুখে গিয়ে বলল, তুমি এখানে কেন আসলে? কেউ দেখে ফেলবে। আর আমি তোমার সাথে কথা বলতে চাই না। ফারদিনা মিথ্যা বলছে। বরং সকালে সুফিয়ান এর কাছ থেকে চলে আসার পর থেকে তার মন বিষিয়ে আছে। তুমি তখন ওভাবে কেন চলে এসেছ? আমি তোমার সাথে কথা বলতে চাই না। চলে যাও এখান থেকে গি। তুমি আজমাতের সাথে এত রাতে এখানে কি করছো? সেসব আমি তোমাকে বলতে বাধ্য নই গি বলে ফারদিনা অতিথিশালা থেকে যেতেই সুফিয়ান ফারদিনার হাতটা রাগ মিশ্রিত স্পর্শে ধরল। বলল, ও আমার কথা না শুনে যেতে পারবে না। আগে কথা শোনো আমার। সুফিয়ান ফারদিনার হাত শক্ত করে চেপে ধরায় ফারদিনার হাত লাল হয়ে গেছে। ফারদিনা দেখল, যতক্ষণ না সুফিয়ান এর কথা শুনবে সুফিয়ান তার পিছু পিছু ঘুরবে। মাত্রাতিরিক্ত কোনো কিছুই ভালো নয়। রাগ বা অভিমান কোনটিই নয়। ফারদিনা ধীর গলায় বলল, তুমি যাও, আমি আধ ঘন্টা পর শিমুল গাছের তলায় আসব। সত্যি আসবে তো? ফারদিনা ছোট্ট করে জবাব দিল, হু। তুমি না আসলে আমি ভুলভাল কিছু করে ফেলব বলে ফারদিনার হাত ছেড়ে একবার আজমাতের দিকে দেখল। এরপর চলে যায়। সুফিয়ান শিমুল গাছের তলায় বসে আছে। রাতের ঘণ্টা 12টা বাজছে। চারপাশে নীরবতা। বাতাসে শিমুলের পাতার হালকা হেঁটে যাওয়া শব্দ। দূরে দূরে কিছু জ্বলন্ত আলোর কণার ঝলক, যেন অচেনা চোখ গোপন গল্প বলছে। মাটিতে শিশির জমেছে, ঠান্ডা বাতাস তার গায়ে লাগছে। শিমুলের নিচ দিয়ে কাঁপন ধরেছে, যেন বৃক্ষগুলোও তার ক্রোধ ও অবসাদ অনুভব করছে।
দূরে কাকটা ডাকার মতো দূরদূরান্তের কুকুরের আওয়াজ ভেসে আসে, মাঝে মধ্যে বাতাসের সঙ্গে মিলিত হয়ে রাতের নিস্তব্ধতাকে আরও গভীর করে তুলছে। কিছু গাছের ছায়া অদ্ভুত ভঙ্গিতে নড়াচড়া করছে, যা তার মনের অশান্তি আরও বাড়িয়ে দিচ্ছে। বাতাসে মাটির ও শুকনো পাতার গন্ধ। সব মিলিয়ে রাতের এই নিঃশব্দ পরিধানে সুফিয়ান একাকী, ভাবনার ঘেরাটোপে নিজেকে হারিয়ে ফেল। ফারদিনা আসছে না। বারবার তালুকদার বাড়ির ফটকের দিকে দেখছে। সুফিয়ান এর কোমরে গুজে রাখা স্বর্ণের বাঁশি। বাঁশিটা হাতে নীল। চাঁদের আলো পড়ছে বাঁশির উপর। দূরে তাকিয়ে গভীর শ্বাস ফেল। এরপর ঠোঁটে তুলে নীল বাঁশি। বাঁশির সুরে যেন ব্যথা প্রকাশ পাচ্ছে। মসৃণ কোনো সুর নয়। রাতের মতোই অন্ধকার, নীরব, নিস্তব্ধ। যেন এ সুর কারো কানে পৌঁছায় না, বিশেষ করে ফারদিনার কানে। সুফিয়ান থেমে গেল। চোখের কোণে জল। পুরোপুরি জল আসতে না আসতেই মুছে ফেল। লোকে বলে পুরুষের চোখে জল মানায় না, পুরুষদের কাছতে নেই। কেন পুরুষের কষ্ট হয় না? তাদের হৃদয় নেই? অবশ্যই আছে, তাদের কষ্ট আছে। এরা শুধু প্রকাশ করে না। চোখের কোণ থেকে সোনালি আলো ভেসে আসার মতো কিছু দেখা যাচ্ছে। সুফিয়ান তাকাল। ফারদিনা আসছে। চাদর মুড়ি দেয়া, হাতে লণ্ঠন। সুফিয়ান স্বাভাবিকভাবে হাসল। ফারদিনাকে দেখে সুফিয়ান দাঁড়িয়ে যায়। ফারদিনা তার সামনে দাঁড়িয়ে বলল, এই সময় নেই, যা বলার তাড়াতাড়ি বলো। মিথ্যা বলছো, তোমার চোখ বলে দিচ্ছে তোমার তাড়া নাই। আমার জন্য সবসময় সময় আছে তোমার। আজ নাই। লণ্ঠন রেখে গাছের শেকদের উপর বসল ফারদিনা। সুফিয়ান পাশে বসে বলল, তোমাকে লাল রঙের শাড়িতে সুন্দর দেখাইতেছে গি। মিষ্টি কথায় আমি গলছি না। ফারদিনার কণ্ঠে রাগ নেই। সুফিয়ান বুঝতে পারল। বল, রাগ কমেছে নিশ্চয়ই? ফারদিনা মাথা নাড়িয়ে বোঝাল, কমেনি। সুফিয়ান মৃদু কণ্ঠে বলল, কমেছে। মেয়েরা মিথ্যা বলার সময় দৃষ্টি নত রাখে গি। ভুলভাল উক্তি। তোমার উক্তিতে আমি আর গলছি না। ফারদিনা মুখ ঘুরিয়ে নিল। সুফিয়ান বলল, তাহলে এসেছো কেন? চলে যাও। এরপর আমিও চলে যাব চিরদিনের জন্য। আর দেখা পাবে না আমার। কতদিন তোমার সাথে এভাবে দেখা করব? ভাইয়েরা জানতে পারলে আস্ত রাখবে না আমায় গু। যতদিন না তোমাকে আপন করে পাচ্ছি গি। সেই সময়টা কবে আসবে? শিগগিরই কথা বলবো তোমার আব্বার সাথে। ফারদিনা প্রসঙ্গ পাল্টে ফল, তুমি ব্রিটিশ? আমাকে সেরকম দেখায়। ফুফু আব্বার কাছে তোমার নামে নালিশ করছে। উনি এখনো আব্বার ঘরে। সেই সুযোগে আমি এখানে এসেছি গু। তোমার ফুফুর মাথায় সমস্যা আছে। আধা পাগল। সত্যিই পাগল। সবসময় আমার পেছনে লেগে থাকে। কবে জানি ঠ্যাং ভেঙ্গে দেই গু। ফারদিনা সুফিয়ান এর কথা শুনে হেসে উঠল। হাসির সময়টা দীর্ঘ হয়। সুফিয়ান তাকিয়ে রইল। ফারদিনা থেমে বলল, তুমি কখনো কখনো অদ্ভুত কথা বলো গু। তোমাকে হাসানোর জন্য গু। আমার তো মনে হয় এভাবে ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলার ধরন তোমার রক্তে মাংসে মিশে আছে গি। রক্তে মাংসে মিশে থাকলেই তা সবকিছু মনের ভেতর থাকে না। কিছু জিনিস মনের বাইরের হয়েও মনে জায়গা করে নেয় গু। যেমন? ফারদিনা কিঞ্চিত অবাক হল। তুমি হঠাৎ করে আমার জীবনে এসে আমার জীবনের এর রং পাল্টে দিয়েছ গু। তুমি অতীতে কাউকে ভালোবাসতে? আমার দ্বিতীয় ও শেষ ভালোবাসা তুমি গু। প্রথম কে? ফারদিনার বুকের ভেতর হঠাৎই চিনচিনিয়ে উঠল। সুফিয়ান নির্বিকার কণ্ঠে বলল, গু, আমার মা গু। ফারদিনা হাফ ছেড়ে বাঁচল। বলল, তোমার মা বাবা খুব কম বয়সে তোমাকে একা ফেলে রেখে গেছেন। তোমার কষ্ট হয়? যেদিন আমি জানতে পেরেছি তোমার মা বাবা অনেক আগেই মারা গেছেন, সেদিন আমার তোমার কথা ভেবে খুব কষ্ট হয়েছে গি। সুফিয়ান ক্ষীণ কণ্ঠে বলল, মারা যায়নি, মেরে ফেলেছে। গঠনমূলক মন্তব্য আশা করছি। হোক তা চ্যাট জিপিটির। কারণ তোমরা অলস।